This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। দুপুর 2টো মানে আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল। আজ ফুল অ্যান্ড ফাইনালে সম্প্রীতির সঙ্গে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর হ্যাঁ, ফুল অ্যান্ড ফাইনাল তো বটেই, কারণ একটা ঘটনা ঘটার পর প্রত্যেকটা পরত আমরা আপনাদের সামনে তুলে ধরি। তিলোত্তমার ঘটনা, সেই ঘটনার রেশ এখনো কাটেনি, সেই ক্ষত এখনো দগদগে হয়ে রয়েছে। তারপর শহর কলকাতার বুকে আরো একবার নির্যাতিতা হতে হলো এ শহরের আরেক তিলোত্তমাকে। কসবার কলেজে গণধর্ষণ কাণ্ড, এবং সেখানে এখনো পর্যন্ত আপনারা জানেন 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তে প্রশ্নটা আমরা আরো একবার তুলছি যে এই 4 জনে কি এই ঘটনায় জড়িত, নাকি আরো অনেকে আছে? পুলিশি তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে বলে আমরা প্রশ্নটা আরো একবার সুদৃঢ় করলাম। ঘটনার সময় আরো কয়েকজন কলেজে ছিল বলে তদন্তে উঠে আসছে, কিন্তু তারা কারা ছিল, ঘটনার সময় তাদের কি ভূমিকা ছিল, ঘটনা সম্পর্কে তারা কতটা অবগত ছিলেন, বা থাকলেও তারপর তাদের ভূমিকা কি, কাউকে এ বিষয়ে তারা জানিয়েছিলেন কিনা, এই যাবতীয় প্রশ্নগুলো উঠছে। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, এখনো পর্যন্ত এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পারছি। কিছুক্ষণ সবার শেষে লাস্ট গ্রেফতার করা হয় গার্ডকে, কিন্তু এই 4 জন নাকি আরো অনেকে, এখনো পর্যন্ত বেশ কিছু নমুনা পাওয়া গিয়েছে। যে সমস্ত প্রশ্নগুলো আমি এইমাত্র তুললাম আরো একবার, সে প্রশ্নের উত্তরের কাছাকাছি এখনো কতটা যাওয়া গিয়েছে? দেখো, এই তদন্তের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো দিক রয়েছে। তার মধ্যে তুমি যে বিষয়টা বললে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক, কারণ এখনো পর্যন্ত যেগুলো আমরা জানতে পারছি, তদন্তকারীরা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ বা কলেজের ভেতরে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সেগুলো খতিয়ে দেখার মধ্যে দিয়ে যে সেদিন ঘটনাস্থলে বা এই কলেজের ভেতরে যে 3 জন প্রথমে গ্রেপ্তার হয়েছিল, মনোজিৎ মিশ্র সহ তার 2 সহযোগী, এবং আজ যে নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে, এই 4 জন বাদে আরও কয়েকজনের উপস্থিতি সম্পর্কিত বিষয় জানতে পেরেছেন তদন্তকারীরা। কিন্তু তারা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কলেজের ভেতরে ছিলেন, কখন তারা কলেজ থেকে বেরিয়ে গিয়েছিলেন, এমনকি সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যে কলেজের ভেতরে এ ধরনের একটা ঘটনা ঘটছে, একজন ছাত্রীকে যৌন নির্যাতন বা শারীরিক নির্যাতন করা হচ্ছে, সেই বিষয়টা যারা উপস্থিত ছিলেন তারা কোনোভাবে জানতে পেরেছিলেন কিনা। যদি তারা জানতে পেরে থাকেন সেক্ষেত্রে তারা তাদের কি ভূমিকা পালন করেছিলেন, কোনোভাবে কাউকে জানানোর চেষ্টা করেছিলেন, নাকি গোটা বিষয়টা তারা জানার পর চুপ করে থেকেছিলেন, এই বিষয়গুলোই এখন একেবারে নির্দিষ্টভাবে জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। আর এখান থেকেই যে বিষয়টা আরও আমরা জানতে পারছি, শেষ যে তথ্য পাচ্ছি আমরা পুলিশ সূত্রে, যে এখনও পর্যন্ত কলেজের ভেতরে যে সমস্ত সিসি ক্যামেরাগুলো রয়েছে সেই সমস্ত ক্যামেরার ফুটেজ মিলিয়ে প্রায় 7 ঘন্টার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারী আধিকারিকরা। আর এই 7 ঘন্টার যে সিসি ক্যামেরার ফুটেজ সবটাই কিন্তু এক্সামিন করা হচ্ছে। আর তার মধ্যে দিয়ে এই যে 4 জন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, সিকিউরিটি গার্ড থেকে শুরু করে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, তার 2 সহযোগী, এদের কার কি ভূমিকা ছিল, এরা কোথায় কখন ছিলেন। কারণ নির্যাতিতা ছাত্রী তিনি লিখিতভাবে যে অভিযোগ করেছেন সেখানে কিন্তু তাকে কিভাবে কখন কোথায় টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি সাহায্যের জন্য আর্তনাদ করেছিলেন, চিৎকার চেঁচামেচি করেছিলেন। তারপরেও এই গার্ড তিনি তার ঘর থেকে বেরিয়ে আসার পর তিনি কিন্তু বলা যেতে পারে এক প্রকার নির্লিপ্ত ভূমিকা পালন করেছিলেন, কোনো রকম সহযোগিতা করেননি। তিনি সত্যিই কি অসহায় অবস্থার মধ্যে ছিলেন? যদি তিনি অসহায় অবস্থার মধ্যে থাকেন, যদি তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়, সেক্ষেত্রে তিনি বাইরে বেরিয়ে আসার পর কলেজ কর্তৃপক্ষ বা অন্য কাউকে কোনো রকমভাবে এই ঘটনা সম্পর্কে তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলেছো, যে তিনি কি অত্যন্ত অসহায় অবস্থায় থাকার কারণে তিনি এই ঘটনা জানার পরেও কোনো রকম মুখ খুললেন না? এটা কি অসহায়তা? এই অসহায়তার কারণ কি ভয়, দাদাগিরি? দিনের পর দিন এই মনোজিতদের বিরুদ্ধে যা যা শোনা যায়, যা যা ভয়াবহ অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ, সেটা কি দিনের পর দিন চলতো বলে কলেজে এরকম একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছিল, যে কারণে আরজি করের স্মৃতি আরো একবার এক্ষেত্রে চলে আসছে? যে সেই কারণেই কি অনেকে মুখ বুঝে কারা কারা জড়িত আমরা জেনেই ছাড়বো। একেবারে শুভজিৎ, তুমি ঠিক যেরকম বলছিলে যে কলেজে কলেজে দাদাগিরি, সেই কলেজে কলেজে বা দাদাগিরির একটা নমুনা দেখাই আপনাদের। যেই নির্বাচন, সেই নির্বাচন ছাড়াই ইউনিয়ন রুম শাসকের দখলে, কসবার এই কলেজ কাণ্ড, এবং তারপর কলেজে কলেজে দাদাগিরির ছবি। সুমন রয়েছে আমাদের সঙ্গে। সুমন, প্রতিটাই কলেজে মোটামুটি দেখা যাচ্ছে যে দায়িত্বে এই বহিরাগত টিএমসিপি দাদারা, আর এই পার্টিকুলার দাদাদের নির্দেশ ছাড়া একটা পাতাও কিন্তু নড়ে না। একেবারেই তাই। দেখো, প্রত্যেকটা কলেজের নাম করে আমি কিন্তু সেই দাদাদের নামও বলতে পারি প্রয়োজনে, তার কারণ এই দাদারা প্রত্যেকেই প্রাক্তন ছাত্র,
এই দাদারা প্রত্যেকেই টিএমসিপি করেন এবং এই দাদাদের হাতের উপরেই কিন্তু নির্ভর করে কলেজের কোন ফাইলটা পাস হবে, কোন পাতাটা নড়বে, কোন পাতাটা নড়বে না। এবং এই দাদারা ক্রমাগত তারা কিন্তু কলেজের দাদাগিরি চালিয়ে যান এবং এদের কারুর কিন্তু কলেজের জীবনের ছাত্রাবস্থা অনেকদিন আগে কেটে গেছে, কিন্তু প্রিন্সিপালরা এই দাদাদের কাছে ভয়ে থাকেন, এই দাদাদের কাছে গলা তুলে কথা বলতে পারেন না এবং এই দাদারাই কলেজের সর্বেসর্বা হয়ে উঠেছেন। ইউনিয়ন ইলেকশন হয়নি 7 থেকে 8 বছর হলো, তারপরেও এই দাদারাই কলেজের শেষ কথা এবং এই দাদাদের শাসনতন্ত্রই কলেজে চলছে। ধন্যবাদ সুমন। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র ছিলেন আমাদের সঙ্গে। আর আপনাদের জানাই এবার কলেজগুলো তরফ থেকে কি বলা হচ্ছে। আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের প্রাক্তন প্রিন্সিপাল তিনি কি বলছেন শোনাই আপনাদের। এই অছাত্ররা তারা শেষ দিনও আমাকে অত্যন্ত মানে খারাপ ব্যবহার করেছে, মানে যে শব্দগুলো আমি আবার মানে দ্বিতীয়বার উচ্চারণ করতে পারবো না, এইরকম শব্দ। তো এবং এরা পুরো ভ্যাকেশন ইউনিয়ন রুম খুলেছে, যথেচ্ছা করে ঘুরে বেরিয়েছে, কিন্তু আমি পুলিশকে বহু জানিয়েছি, পুলিশ পিকেটিংও বসেছে, তারপরেও আমার প্রাইভেট সিকিউরিটি তাদের আমরা ডেকে ধমকেছি, তারপরেও এদের তাণ্ডব লীলা এটা বন্ধ করা যায় না। কোনো নিয়ম নীতি এখন চলে না, এখন দাদাদের নিয়ম তারা সেটাই নিয়ম। প্রিন্সিপালরা একদম ছোট জগন্নাথ, তাদের কথা বললে তার গলা কাটা যাবে, তাদের চেয়ার নড়ে যাবে, 1 মিনিটে তাদেরকে করে দেবে, ট্রান্সফার করে দেবে। তাদের কথা বলার কোনো ক্ষমতা নেই। প্রত্যেকটা শিক্ষা ক্ষেত্রে তাই, প্রিন্সিপালরা সব অসহায়, তারা বলছে তো আমাকে। আর টিএমসিপি এবং এসএফআই এর তরফ থেকে কি বলা হচ্ছে শোনাই আপনাদের। একদমই ভুল কথা। যাদের পায়ের নিচের মাটি চলে গেছে, যারা শূন্য থেকে মহাশূন্যের পথে, তাদের এইসব ভুলভাল মন্তব্যের কোনো কথা আমরা উত্তর দিতে পারছি না। সেমিস্টার সিস্টেমের মধ্যে দিয়ে একটা নির্বাচন করতে মিনিমাম 1.5 মাস সময় লাগে। সেই নির্বাচন করতে গিয়ে কিভাবে করতে হবে আমি আশাবাদী যে রাজ্য সরকার নিশ্চয়ই তার ব্যবস্থা নিচ্ছে। এখন এই মুহূর্তে ইউনিয়ন রুমগুলো তৃণমূল ছাত্র পরিষদের দখলে কেন, এই প্রশ্ন তারা তুলছে। কারণ কি, সাধারণ ছাত্রছাত্রীরা তৃণমূল ছাত্র পরিষদের উপর আস্থা রাখে। আপনি যে কোনো কলেজে গিয়ে দেখতে পারেন, যে কোনো বিশ্ববিদ্যালয়তে গিয়ে দেখতে পারেন যে তৃণমূল ছাত্র পরিষদ কিভাবে পরিশ্রম করে চলেছে দৈনন্দিন ছাত্রছাত্রীদের পাশে থাকার জন্য। নির্বাচন বন্ধ, ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, 10 বছর ধরে একই মানুষ সে জিএস হয়ে বসে আছে। সে কলেজ ছেড়ে দিয়েছে 10 বছর আগে, এখনো তারা ক্যাম্পাসের ভেতরে গিয়ে ইউনিয়ন রুম দখলে রেখে নিজেদের শাসন ব্যবস্থা কায়েম করেছে। ক্রিমিনালদের শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে, ক্রাইম সিন্ডিকেট কায়েম করা হয়েছে, যে ক্রাইম সিন্ডিকেট সরাসরি লিঙ্কড এই রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইপোর সাথে। ছাত্র সংসদের নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কলেজ এবং ইউনিভার্সিটিগুলো কন্ট্রোল করছে মূলত তৃণমূলের গুন্ডারা, তোলাবাজরা, ধর্ষণকারীরা, এবং এদের প্রত্যেকের বয়স 30 ঊর্ধ্ব, কেউ 50 ঊর্ধ্ব আছে। এদের সবাই বিবাহিত, এদের 2-3টে করে বাচ্চা আছে। এরা এই জায়গাগুলোকে আখড়ায় পরিণত করেছে এবং অধিকাংশ কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এই ধরনের ভাইপো গ্যাংয়ের লোকেরা। অতএব এর সলিউশন একটাই, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। এর কোনো সলিউশন নেই, এটা ননস্টপ চলছে, চলতেও থাকবে। কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম সাউথ ক্যালকাটা ল কলেজের সামনে কংগ্রেসের বিক্ষোভ। এবার তারা কসবা থানার সামনে চলে গিয়েছেন এবং সেখানে ছাত্র পরিষদের বিক্ষোভ, সেই ছবি আমি সরাসরি আপনাদের দেখাবো। আইন কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে সরব হয়েছে রাজনৈতিক দলগুলো এবং এই মুহূর্তে ছাত্র পরিষদের তরফ থেকে কসবা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। আমার সহকর্মী সুপ্রিয় সেখানে রয়েছে। সুপ্রিয়,
শুভজিৎ, একেবারেই যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে কসবা থানার সামনে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে, বাঁশ দিয়ে লোহার গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে। কারণ গতকাল আমরা কিন্তু দেখেছিলাম সকাল থেকেই দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দল বা সেই সমস্ত রাজনৈতিক দলের যারা ছাত্র সংগঠন রয়েছে তারা এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন। আজও ঠিক একইভাবে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে ছাত্র পরিষদের তরফ থেকে থানার সামনে এসে কিছু সময় আগেই তারা এই যে আইন কলেজ থানা থেকে 700 মিটার দূরে সেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং এই মুহূর্তে ছাত্র পরিষদের সদস্যরা তারা থানার সামনে এসে বিক্ষোভ দেখাচ্ছেন, এমনকি রাস্তার উপরে বসে রয়েছেন। বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছেন তারা। সরাসরি একটু কথা বলবো, বিচার বিভাগীয় তদন্তের কেন দাবি জানাচ্ছেন? আমরা বিচার বিভাগীয় তদন্ত চাইছি কারণ আমরা দেখেছি আরজি কর থেকে শুরু করে পশ্চিম বাংলায় এই মুখ্যমন্ত্রীর আমলে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে সব ধর্ষণের ঘটনা এই সরকার চেপে দিতে চেষ্টা করেছে। এই সরকার নিরপেক্ষ তদন্ত করেননি। তাই এই ঘটনার যাতে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকে এবং ঘটনার যাতে নিরপেক্ষ তদন্ত হয় তাই জন্য আমরা এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করছি। পাশাপাশি আমরা বলছি যে আমরা ছাত্র পরিষদের পক্ষ থেকে বারবার আমরা ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে লড়াই করে গেছি, কিন্তু এই সরকার সেই 2016 সাল থেকে ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ করে রেখেছে। এর ফলে প্রত্যেকটি কলেজে বহিরাগতদের অনুপ্রবেশ অগণিত হয়ে রয়েছে। একেবারে অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচনের দাবি যেমন রয়েছে তার পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত। আইন কলেজে আইনের ছাত্রীর যে গণধর্ষণের ঘটনা সেই ঘটনাকে সামনে রেখে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে ছাত্র পরিষদ তারা সোচ্চার হয়েছেন, প্রতিবাদে সামিল হয়েছেন। একেবারে থানার সামনে আমরা দেখতে পাচ্ছি রাস্তার উপরে বসে তারা প্ল্যাকার্ড নিয়ে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেই বিক্ষোভ প্ল্যাকার্ডে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে যে তারা ছাত্র সংসদ নির্বাচন চাইছেন কলেজে কলেজে অবিলম্বে, এমনকি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছেন। এবং পিছনেই দেখতে পাচ্ছ আমার ক্যামেরা পার্সন সুদীপকে বলবো একটু দেখানোর জন্য, থানার সামনে সকাল থেকেই গার্ডরেল দিয়ে লোহার গার্ডরেল দিয়ে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে রাখা হচ্ছে। একেবারে দুর্গের আকারে পরিণত হয়েছে। একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। কিছুক্ষণ আগে ল কলেজের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং কংগ্রেসের তরফ থেকে এবার কংগ্রেসের ছাত্র পরিষদের তরফ থেকে এই মুহূর্তে তারা কসবা থানার সামনে এই গোটা ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। কসবা ল কলেজ গণধর্ষণ কাণ্ডে এবার 4 সদস্যের তদন্ত কমিটি গঠন বিজেপির কমিটিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন পুলিশ আধিকারিক সতপাল সিং, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি, বিজেপি সাংসদ বিপ্লব দেব এবং মনন কুমার মিশ্রা। এই তদন্ত কমিটি শীঘ্রই ঘটনাস্থল পরিদর্শন করবে বলে জানা গিয়েছে। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, এই যে তদন্ত কমিটি তৈরি হয়েছে এরা ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং রিপোর্ট কোথায় এবং কবে জমা দেবেন, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা এই 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে এবং ইতিমধ্যেই তুমি বলে দিয়েছো যে কমিটিতে কারা কারা রয়েছেন। এই কমিটির রিপোর্ট দলের যিনি সর্বভারতীয় সভাপতি রয়েছেন জেপি নাড্ডা তার কাছে তারা দেবেন। তবে কবে নাগাদ এই গোটা প্রক্রিয়া তারা শেষ করবেন সেটা এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে স্পষ্ট না করা হলেও যা মনে করা হচ্ছে তাদের 2-1 দিনের মধ্যেই এই যে 4 সদস্যের টিম যেটাকে নেতৃত্ব দেবেন সতপাল সিং, আর সেই টিম কলকাতায় আসবেন। কসবার যে এলাকা সেখানে সেই কলেজে তারা যাবেন, প্রয়োজনে ভিকটিমের সঙ্গে তারা কথা বলবেন এবং গোটা পরিস্থিতিটা দেখার পর এবং কলকাতা পুলিশের কি ভূমিকা এক্ষেত্রে সেই সমস্ত বিষয়টা দেখার পর ঘটনাস্থল ঘুরে তারা দিল্লিতে ফিরে গিয়ে জেপি নাড্ডার হাতে এই তদন্ত রিপোর্ট তারা তুলে দেবেন বলেই জানা যাচ্ছে। ধন্যবাদ প্রদীপ্ত। भारतीय जनता पार्टी के माननीय अध्यक्ष श्री जेपी नड्डा जी ने इस पूरे जघन्य कांड का मुआयना किया है और उन्होंने ये सब कुछ देखने के बाद आफ्टर टेकिंग इनटू कंसिडरेशन दैट दिस इज एन एब्सोल्यूट ब्रूटल एक्ट उन्होंने एक कमेटी बनाया है और वो कमेटी जो जाके जांच करेगी, ये कमेटी 4 दलीय सदस्यों का है। यह जांच समिति शीघ्र ही घटनास्थल का दौरा करेगी और अपनी रिपोर्ट माननीय राष्ट्रीय अध्यक्ष जी को सौंपेगी। অন্যদিকে কসবায় আইন কলেজের গণধর্ষণের ঘটনার রিপোর্ট তলব করেছেন শিক্ষামন্ত্রী। তিনি হতবাক, তিনি মর্মাহত, এমনটাই জানানো হয়েছে তার তরফ থেকে। দ্রুত গভর্নিং বডির বৈঠক ডাকার নির্দেশ দিয়েছেন তিনি কলেজকে। শুধু তাই নয়, কলেজের নিরাপত্তায় গাফিলতি কোথায়, কেন গাফিলতি
সেই উত্তরও তিনি তলব করেছেন। কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, শিক্ষামন্ত্রীর তরফ থেকে এই নির্দেশ গিয়েছে। ধর্ষকের ফাঁসি চাই বলা মনোজিতই এবার গণধর্ষণের অভিযোগে গ্রেফতার। 2024-এর অগস্ট তিলোত্তমা আন্দোলনের পর তোলপাড় পড়ে যায় গোটা দেশ জুড়ে। তৃণমূল সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পর 2024-এর 16ই অগস্ট ধর্ষকের ফাঁসি চাই, নাটক নয় বিচার চাই, এই বলে সোচ্চার হয়েছিলেন তৃণমূলের ছাত্র নেতা মনোজিৎ মিশ্র। নিজের ফেসবুক ওয়ালে বড় বড় করে লেখেনও সে কথা। আর এবার সেই টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্রই সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার। আর এই মনোজিৎ মিশ্র, যার কথা আমার সহকর্মী সম্প্রতি মাত্র বলছিলেন, কসবায় গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত সে, তাকে গ্রেফতার করা হয়েছে। সে টিএমসিপি নেতা জানতে পারা যাচ্ছে, প্রভাব খাটিয়ে সে ওই কলেজে চাকরিও করতেন বলে জানা যাচ্ছে। কলেজের দাদা বলে তাকে সবাই মাথায় করে রাখত। ছেলের মুখে শুধুই মনোজিতের স্তুতি শুনতাম। মনোজিৎকে দেখেই ও ইউনিয়ন রুমে যেত, এমনটা জানিয়েছেন ধৃত জাইব আহমেদ। সেই জাইব আহমেদের মা কি বলছেন, জাইবের মা শোনাবো আপনাদের। मेरा बेटा कुछ नहीं किया है, वो निर्दोष है। वो एक दिन घर आ जाएगा, 2-3 दिन में इंशाल्लाह जो भी है उसका सब सर्च करेंगे, पता करेंगे उसके बारे में खुद ही, सब ठीक है। वो कुछ नहीं किया है, जब कुछ किया होगा तब कुछ कहेगा ना वो डिस्टर्ब था ना कुछ, आराम से खाना खाया है, सोया भी है, सब कुछ है। वो कुछ भी नहीं बोला, कुछ था ही नहीं। वो वहाँ कैंपस में था, बस उसका यही गलती है, उसको आ जाना चाहिए था या कुछ है। ये जो प्रमित का नाम आ रहा है, प्रमित के बारे में हमको उसके बारे में नहीं पता। ये पता है कि हाँ वो भी था, अब 2nd ईयर का है कि 3rd ईयर का है कि 1st ईयर का, हमको तब भी नहीं मालूम। प्रमित भी था कि उसे बातचीत था, करता था, बताता था, सभी से वो बातचीत उसका था। मनोजित के बारे में कुछ हाँ बोलता था अच्छा है, फ्रेंडली है, मतलब और यही सब चीज़ है कि खुश मिजाज बातचीत है। हाँ मनोजित दा बोलता था, दादा बोलता था। कोई ऐसा कभी रिकॉर्ड नहीं, ना कुछ ऐसा कभी किसी से। वो तो बल्कि बहुत शाही, वो लड़कियों से ज़्यादा बातचीत भी नहीं करता है, कुछ भी नहीं करता। हाँ अभी दीदी है, दादी, तो दीदी से चलो दीदी है, बहन है, मतलब उस तरह बातचीत है, ठीक है। बाकी उसका तो और हमको नहीं मालूम है कि वो किसी और लड़कियों से ऐसे मतलब बातचीत या कुछ हो उसका। আর এই কসবার যে কলেজে গণধর্ষণ কাণ্ড, সেই গণধর্ষণ কাণ্ডে টিএমসিপি নেতার সঙ্গে গ্রেফতার আরও 2 অভিযুক্ত। অর্থাৎ একজনের মায়ের বক্তব্য আপনারা এক্ষুনি শুনছিলেন, জায়েব আহমেদ, অপর আরেকজন অভিযুক্ত প্রমিত মুখোপাধ্যায়। আর শুধু এই টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্রই নয়, আগেও অনেক কুকীর্তি রয়েছে এই সাগরের প্রমিত মুখোপাধ্যায়। প্রতিবেশীদের অভিযোগ, প্রায়শই কটূক্তি করত প্রমিত মুখোপাধ্যায়। মুখ খুললে হুমকি দিত বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। শুনুন কি বলছেন তারা। যেমন হয় ছেলেরা দুষ্টু হয়, কেউ বলে বাঁদর, কেউ বলে পাজি, কিন্তু ডানপিটে আপনার উপযুক্ত যদি শাস্তি কোথাও না হয় তাহলে তো দিনের পর দিন ঘটতেই থাকবে। ওদের সঙ্গে কথা বলা মানে কি, মানে অযোগ্য একদম, কথা তো বলেই না। আর হচ্ছে যে মানে টোনটিরকারি মারা, তারপরে হচ্ছে মানে যখন আমরা কিছু হয়তো কথা বলছি তখন সেটা মানে শোনারও নয়। তো এরা তো শুনে তো আমারও তো হাত পা কাঁপছে, কারণ আমার তো একটা মেয়ে আছে। আপনারই তো পাশের বাড়িতে? হ্যাঁ আমার পাশের বাড়িতে। ব্যবহার খুবই খারাপ, খুবই খারাপ। কসবা থানার সামনে ছাত্র পরিষদের তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সরাসরি দেখাবো। সেখানে টেনে হিচড়ে তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। কসবা ল কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে কিছুক্ষণ আগে কসবা ল কলেজের সামনে কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছিল। এই ছবিটা আপনারা দেখছেন, ঠিক 700 মিটার দূরত্বে কসবা ল কলেজ থেকে হাঁটা পথ 700 মিটার দূরত্ব, সেখানে কসবা থানা। সেই কসবা থানার সামনে আজকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ছাত্র পরিষদ, কংগ্রেসের ছাত্র শাখা সংগঠন, সেই ছাত্র পরিষদের তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তাদের টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। কলেজে গণধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে ছাত্র পরিষদের তরফ থেকে কসবা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছিল। তাদেরকে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন সেই ছবি।
28শে জুলাই নবান্ন অভিযানের ডাক চাকরিহারা বঞ্চিত চাকরিজীবী চাকরি প্রার্থীদের 6 লক্ষ শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবি। সৌরভ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, দেখো, চাকরিহারা চাকরিজীবী বঞ্চিত চাকরি প্রার্থী সংগ্রামী যৌথ মঞ্চ, তাদের যে মঞ্চ তৈরি হয়েছে সেই মঞ্চ, জোট মঞ্চের তরফে এই মাত্রই ঘোষণা করা হলো যে 28শে জুলাই নবান্ন অভিযানে যাবে এই মঞ্চ। বক্তব্য যে তাদের এর আগে 21শে এপ্রিল তারা এই অভিযানের ডাক দিয়েছিলেন। সেই সময় পুলিশ প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল যে প্রশাসনের শীর্ষ কর্তার সঙ্গে আলোচনা করে তাদের দাবিগুলি দপ্তর ধরে ধরে সমস্যার সমাধান করা হবে, তারা যেন নবান্ন অভিযানের পথে না হাঁটেন। আর সেই মতো তারা দফায় দফায় হাওড়া পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু তাদের বক্তব্য যে তারা কোনো সদর্থক সাড়া পাননি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা এবার অনড়। তারা 28শে জুলাই এই নবান্ন অভিযান করবেন। তবে একগুচ্ছ যে দাবি রয়েছে সেই সমস্ত দাবি, নিয়োগ সংক্রান্ত দাবি, স্বচ্ছ নিয়োগ সংক্রান্ত দাবি, ডিএ সংক্রান্ত দাবি, শূন্যপদ সংক্রান্ত দাবি, সেই সমস্ত দাবিকে সামনে রেখে এবং একই সঙ্গে তারা বলছে যে মুখ্যমন্ত্রী যদি তাদেরকে চিঠি দিয়ে এই বৈঠকে আমন্ত্রণ জানান তবেই তারা নবান্ন অভিযানের কর্মসূচি স্থগিত রাখতে পারেন, নচেত নয়। এবং একই সঙ্গে 21শে জুলাই যেটা রাজ্যের শাসক দলের সবচেয়ে বড় কর্মসূচি শহীদ দিবস কর্মসূচি, সেই দিনই শহীদ মিনারে এই মঞ্চ আরেকটি পৃথক কর্মসূচির ডাক দিয়েছেন। তারা বলছেন বাংলার মেধা শ্রমের শহীদ দিবস পালনের কর্মসূচি। সব মিলিয়ে যখন কসবার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি, তখন শিক্ষক চাকরিজীবী যারা রয়েছেন সরকারি কর্মচারী তারাও এবার পথে নামার প্রস্তুতি নিচ্ছেন। ধন্যবাদ। আঠাশে জুলাই আমরা নবান্ন চলো কর্মসূচির ডাক দিচ্ছি। এই নবান্ন চলো কর্মসূচিতে আমরা এই রাজ্যের সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষ যারা মনে করছেন যে এই রাজ্যের সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে আপনিও বঞ্চিত, তারা সকলে এসে যোগ দিন। আমরা যারা আছি প্রায় 12টা মঞ্চ এখানে সংযুক্ত আছি, এর সাথে আরও মঞ্চ যুক্ত হবে। আর ফুল অ্যান্ড ফাইনালে এখন আমরা একটু কালীগঞ্জের দিকে নজর রাখবো, তার কারণ কালীগঞ্জে বোমার আঘাতে আপনারা জানেন এক ছাত্রীর মৃত্যু হয়েছে, মাত্র 9 বছর বয়স। সেই ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে এফআইআর এর নাম থাকা গাওয়াল শেখ এবং বিমল শেখকে। এখনো পর্যন্ত এই ঘটনায় 9 জনকে গ্রেফতার করা হলো, কিন্তু 23শে জুন কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর জয়ের দিন মোলান্দিতে একের পর এক সিপিআইএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছোড়ে। অভিযোগ ওঠে যে তৃণমূলের বিজয় উল্লাস থেকে পরপর বোমা ছোড়া হয়, বোমার আঘাতে মৃত্যু হয় 7ম শ্রেণীর ছাত্রী তামান্না খাতুনের। কিন্তু এই ঘটনায় 24 জনের নামে এফআইআর করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 9 জনকে। তাই এলাকাবাসী, সেখানকার মানুষজন, বিরোধীরা এই প্রশ্ন তুলছেন যে 15 জন এখনো অধরা, তারা কোথায়? কালীগঞ্জে শাসকের বিজয় উল্লাসে বোমার বলি এই নাবালিকা। কালীগঞ্জে বোমাবাজির ঘটনা, তবে নতুন কোনো ঘটনা নয়। কালীগঞ্জে বিজয় উল্লাসে বোমাবাজির পুরনো ভিডিও এবার ভাইরাল ভিডিওয়ে বোমা ছুটছেন পলাতক অভিযুক্ত আনিসুর শেখ। লোকসভা ভোটে জয়ের পর বিজয় উল্লাসে আনিসুরের বোমাবাজির ছবি দেখুন। নাবালিকা মৃত্যুর ঘটনাতেও পরিবারের অভিযোগ এই আনিসুরের দিকেই। ঘটনার পর থেকেই পলাতক তৃণমূল কর্মী আনিসুর শেখ। আনিসুর অন্যতম ধৃত তৃণমূল নেতা আনোয়ার ও গাউলের ডান হাত। ওই আনিসুর, ওইটা কি নাম? ওইটা আনিসুর শেখ। কি করে? এই কাজ করে, চাষের কাজ। এটা কি ছুটছে? ছবিটা কি দেখলেন? ছবিটাতে কি দেখাচ্ছে? ওই তো দেখলাম ফেটা বিন্দু আছে, দিয়ে হাতে বোম আছে। বোম ছুটছে, ওইটা কি দেখছে? হাতে বোম আছে, পাই ফেটা মেরে করছে, মারামারি করছে। আনিসের মোদান্দি পুববাড়ে। চাষবাস করে। এই ছবি ঠিক আমি বলতেছি পঞ্চায়েত ভোটের আগে। ওই হ্যাঁ, এটা সেই গন্ডগোলে হাসানের বেটা আছে, আনিছর আছে, আনিছর। আমাদের কাছে আরেকটি ভিডিও এসছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে কেউ একজন বোম ছুটছে মিছিল থেকে, রাজনৈতিক মিছিল থেকে বোম ছোড়া হচ্ছে। এলাকার মানুষ বলছেন তাকে চেনেন, তার নাম আনিসুর শেখ। তার নামে ওই তামান্না খুনের ঘটনায় নাকি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
সে এখনও পর্যন্ত অধরাই রয়েছে, পুলিশ তাকে ধরতে পারছে না। অথচ এই ধরনের বোমাবাজির ঘটনা কিন্তু এলাকায় দীর্ঘদিন ধরেই চলছে। বছর পর বছর ধরে এই বোমাবাজি, হামলা, এই ধরনের ঘটনা চললেও প্রশাসন অনেকটাই উদাসীন থাকার কারণে এই তামান্নার মৃত্যুর মতো ঘটনা ঘটে গেছে, এমনটাই দাবি এলাকাবাসীর। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মমতা কুণ্ডু, TV9 বাংলা। ভিডিও ভাইরাল হচ্ছে, ওখানে সবাই আছে। ওই যে একটা যে হুমকি দিচ্ছে আনোয়ার ওখানে আছে, আর ওখানে সেই যে বোম গ্লাম করে মারছে, ওখানে এসে প্রথমেই আদর, যে দাড়ি আছে আদর আছে, প্রথমে আদর আছে, কালো আছে, নবাব, বিমল, সাবির, ওখানে ও মানে ওদের মাথা আদর হয়ে আছে ওখানে। আর ওদের ভাইদের ছেলেরা গাওলের ছেলে, আনোয়ারের ছেলে, মানোয়ারের ছেলে, সব কটা মার বোমবাদ মেরুতে। এটাই ওদের ব্যবসা, ওদের একবারে এক কথায় জলভাত ওদের। আপনারা দেখলেন সেই ছবি, বুঝতে পারলেন পরিস্থিতি। আমরা ঠিক যেরকম দুপুরে সুপার প্রাইম টাইমে টানা ব্রেকলেস থাকি, সেরকম এই ঘটনারও একটার পর এক বিগ ব্রেকিং। এবার যেটা বলবো সেটা হচ্ছে বোমা মজুদ। কালীগঞ্জ উপনির্বাচনের সময় নাকি গ্রাম জুড়ে বোমা মজুদ রাখা হয়েছিল মেয়ের মৃত্যুর জন্য। তাই এক্ষেত্রেও আবারও পুলিশি নিষ্ক্রিয়তাকেই দায়ী করেছেন তামান্নার মা। পুলিশের কাছে ভোট চলাকালীন বোমা মজুদের অভিযোগ জানিয়েছিলেন মৃত তামান্নার মা। বাড়ি বাড়ি বোমা মজুদের অভিযোগ করেন বাম কংগ্রেস জোট প্রার্থীও। লিখিতভাবে অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশনে। অভিযোগ ওকে লিখে দায় সারেন দায়িত্বপ্রাপ্ত অবজারভার। পুলিশ আগেই বোমা যদি উদ্ধার করত, উদ্ধার যদি সক্রিয় হতো, তাহলে এই ছোট্ট তামান্না বেঁচে যেতেন, এমনটাই বলছেন তার মা। লিখিত কমপ্লেন করি, নাম উল্লেখ করে, ফায়ারম্যান বোম উল্লেখ করে কমপ্লেন করি, কিন্তু সেই কমপ্লেনের ফলশ্রুতি আমরা পাইনি। জেনারেল অবজারভার শুধু একটা ওকে শব্দ দিয়েই তার দায়িত্ব সেরেছেন। পরবর্তী ক্ষেত্রে কিছু বাড়িতে সার্চ হয়েছে, কিন্তু আমরা যারা কালপিট নরপিশাচ, এই আনোয়ার জমিরদের বাড়ি সার্চ হয়নি। যদি কমপ্লেন করা হতো আর ব্যবস্থা নিত, তাহলে আজকে আর এত আসতোই না। তাহলে তামান্না পেয়েছে, তামান্নার মায়ের বুকে থাকতো। নাহলে তো যদি সেই ব্যবস্থা হতো তাহলে বোমও থাকতো না, পুলিশ প্রশাসন যদি সেই ব্যবস্থা নিতে থাকতো না, বোম তো উঠে যেত। পুলিশের থেকে হয় তামান্নার মায়ের ইন্টেলিজেন্স ভালো, তাহলে পুলিশকে রেজিগনেশন দেওয়া উচিত এই জেলার এসপিকে। তামান্নার মা তিনি বলছেন যে এখানে এই বাড়িগুলোতে বোমা আছে, অথচ পুলিশ জানে না, অথবা পুলিশ জেনে শুনে ধরছিল না তৃণমূলের চাপে। ওই যে গাওহর ফাওয়ার কি নাম বললাম, তাদের কোনো চাপ আছে, গাউলের চাপে। পরিবার যদি সিবিআই তদন্ত চায়, আমরা সিবিআই তদন্ত এবং তার সাথে এনআইএ তদন্ত চাইবো। পরিবার যেহেতু জানে না, যেহেতু এটা বিস্ফোরক মামলা আছে, অর্থাৎ বোম ফাটার মামলা আছে, এতে এনআইএ ঢুকতে পারে। এটাতে এনআইএ ঢোকার অপশন আছে। এনআইএ ঢুকলে পরে যারা এই বোম বানানো, বোম ফাটানোর সাথে যুক্ত, তারা সবকটা জেলের ভেতরে ঢুকবে। ভোটার তালিকা সংশোধন ঘিরে বিতর্কে জল এবার গড়াচ্ছে জাতীয় রাজনীতিতে। সংসদের বাদল অধিবেশনের শুরুর আগেই কমিশনের প্রস্তাবের বিরোধিতায় এবার পথে নামতে চলেছে INDIA জোট। ভোটার তালিকা সংশোধনে একাধিক নির্দেশে প্রশ্ন তুলে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে যৌথ কর্মসূচি নিতে চলেছে বিরোধী জোট। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। জ্যোতির্ময়, ঠিক কোন কোন জায়গাগুলোতে আপত্তি রয়েছে INDIA জোটের? মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন সেই অভিযোগের সুরই কিন্তু অন্যান্য বিরোধী দলগুলোর মুখে শোনা যাচ্ছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে ঘুরপথে এনআরসি কার্যকর করার চেষ্টা করছে সরকার, এবং সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনকে কাজে লাগানো হচ্ছে। এবং অভিযোগ যে এই পদক্ষেপ, অর্থাৎ যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করা হচ্ছে, অর্থাৎ যে SER এর প্রস্তাব দেওয়া হয়েছে বিহারে, তার আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়নি এবং মূল লক্ষ্য এক্ষেত্রে পশ্চিমবঙ্গ বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। এবং সেই কারণে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করা হয়েছে। কিন্তু এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা জানি যে 21শে জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে। এই বাদল অধিবেশনের আগেই একটি যৌথ কর্মসূচি নেওয়া হতে পারে এবং সেই যৌথ কর্মসূচির মূল লক্ষ্য হবে জাতীয় নির্বাচন কমিশনের উপরে চাপ সৃষ্টি করা। ফলত কিভাবে এই কর্মসূচি নেওয়া হয়, কিভাবে তারা পথে নামে, সেদিকে আমাদের নজর থাকছে। সূত্র মারফত আমাদের কাছে খবর আসছে
হচ্ছে যে প্রত্যেকটা ইন্ডিয়া জোটের দলের মধ্যে তাদের শীর্ষ নেতাদের মধ্যে প্রতি মুহূর্তে আলাপ আলোচনা চলছে। ধন্যবাদ জ্যোতির্ময়। সাগরিকা ঘোষ তৃণমূল সাংসদ, তার বক্তব্য শোনাবো আপনাদের। বেঙ্গলে বিজেপির ইন্টারনাল সার্ভে দেখাচ্ছে যে 47 আর 48-এর অবধি ওপরে বিজেপি যাচ্ছে না। বিজেপি 50 সিটের নিচে সীমিত। হাজার হাজার ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য এই ষড়যন্ত্রটা করা হচ্ছে। গোপন করে এনআরসি কে পেছনের দরজা থেকে আনছে। এটাই হচ্ছে উদ্দেশ্য, এটাই হচ্ছে ষড়যন্ত্র, এটাই হচ্ছে চালাকি। আমরা বলতে চাই যে এটা একটা ভয়ঙ্কর পদক্ষেপ, এটা একটা কেলেঙ্কারি। আর আমরা সব ইন্ডিয়া দলের, ইন্ডিয়া অ্যালায়েন্সের আমরা পার্টিরা, আমরা সব একজোট হয়ে আমরা এটা প্রতিবাদ করব। কয়েকদিন আগেই কমিশনের এই যে ভোটার লিস্ট সংশোধন এবং যাচাইয়ের প্রক্রিয়া, সেটা নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তোলেন। জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, বিহারের নাম না করে বাংলাকে নিশানা করার অভিযোগ। এনআরসি চালুর উদ্দেশ্যেই পদক্ষেপ কিনা সে প্রশ্নও মমতা বন্দ্যোপাধ্যায় তোলেন। কমিশন বিজেপির হয়ে কাজ করছে বলেও সেদিন তার কণ্ঠে শোনা যায়। এবার শোনাবো সেদিন কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। The poor people, especially the hawkers, bakers, or the poor people, commoners, where they will get the mother certificate, the father certificate? Is it NRC? Is it they are doing or working to establish the NRC? It's a horror game. আপনি যেহেতু হেরে যাবেন আগামী দিনে, আপনি বাংলায় হরিয়ানা, রাজস্থান, অন্যান্য স্টেটের নাম দিয়ে নাম ভরাবেন, এত সহজ কাহিনী নয়। যখন আমরা কেউ কোনো চেয়ারে বসি আমাদের মনে রাখতে হয়, উই হ্যাভ টু বি ভেরি ইম্পার্শিয়াল। ইট ইজ ডেঞ্জারাস দ্যান এনআরসি ইভেন। এটা তো উইপেন মানে কি? এটা উইপেন মানে না, এটা হচ্ছে এমার্জেন্সি উইপেন। ভোটার তালিকা সংশোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কাকে পুরো সমর্থন আরজেডি নেতা তেজস্বী যাদবের। প্রয়োজনীয় নথিতে মা বাবার বার্থ সার্টিফিকেট চাওয়াকে সমর্থন করছেন না তেজস্বী। বিষয়টি নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি লালু পুত্রের। মমতা বন্দ্যোপাধ্যায়কে পূর্ণ সমর্থন সমাজবাদী পার্টির সুপ্রিমোর। বিষয়টির পিছনে ষড়যন্ত্র দেখছেন अखिलेश यादव। फ्रेश वोटर लिस्ट ये जो है बनाएंगे केवल मात्र 25 दिनों के अंदर, ये इम्पॉसिबल है। 8 करोड़ लोगों का आप डोर टू डोर कैसे जाओगे? आप डॉक्यूमेंट्स ऐसे मांगे जा रहे हैं जो गरीबों के पास है ही नहीं। ये साजिश की बू है। ये नीतीश जी को डर हुआ, भाजपा को डर हुआ कि ये चुनाव हार रहे हैं, तो गरीब, पिछड़ों, दलितों, बहुसंख्यकों का वोट काटो, अल्पसंख्यकों का वोट काटो और जो है साजिश के तहत चुनाव जीतो। भारतीय जनता पार्टी साजिश षड्यंत्र कर करके, अगर आदरणीय ममता बनर्जी जी ने कुछ आरोप लगाया है, ये भारतीय जनता पार्टी इलेक्शन कमीशन से मिलकर के साजिश कर रही है। और अगर ये बात आप नहीं स्वीकार कर रहे हैं, आप उन बूथों पर बोर्ड निकालिए जो स्कूल ख़त्म किए जा रहे हैं, उसमें विरोधी पार्टी को ज़्यादा वोट मिला होगा। विरोधी पार्टी के लोग वोट न डाल पाएँ, उनका बूथ सेंटर ख़त्म हो जाए, इसलिए स्कूलों को बंद करने की साजिश भारतीय जनता पार्टी इलेक्शन कमीशन के डेटा से मिला करके कर रही है। অবৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দিতে দীর্ঘ 22 বছর পর এবার নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। বিশেষ করে ভিনদেশী নাগরিকদের তালিকা থেকে বাদ দিতে এই পরিকল্পনা। শুধু তাই না, নতুন ভোটারদের তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রেও বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। ঠিক কি কি পরিবর্তন আনা হয়েছে, কমিশন সূত্রে কি কি জানা যাচ্ছে আমি জানবো। আমার সহকর্মী প্রদীপ্ত আছে আমার সঙ্গে। প্রদীপ্ত, 22 বছর পর তারা নড়েচড়ে বসলেন। বেটার লেট দ্যান নেভার, ঠিক আছে, কিন্তু কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখা হবে, কোন কোন বিষয়গুলো একটু কড়া করে দেখা হবে, কি জানা যাচ্ছে? দেখো, কমিশন সূত্রে যা জানা যাচ্ছে তাতে এই যে ইন্টেন্সিভ যে সামারি ডিভিশনের কাজ তারা শুরু করতে চলেছেন, যেটা শুরু হবে বিহারের মধ্যে দিয়ে, অনেকে যেটা মনে করছেন বা কমিশন সূত্র যা জানাচ্ছে তাতে এরপরে পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা এবং পুডুচেরির যে ভোট রয়েছে সেখানেও এটা
কাজ করবে ইলেকশন কমিশন, একইভাবেই এই কাজ করবে এবং তাদের বক্তব্য এটা অতীতেও করা হয়েছিল, এর সঙ্গে এনআরসি বা অন্যান্য কোনো কিছুর সম্পর্ক নেই। অবশ্যই নথিপত্র লাগবে, তার কারণ যে কাট অফ মার্কস তারা দিয়েছেন এই যে 1 জুলাই থেকে 1987 থেকে 2004-এর 2রা ডিসেম্বর পর্যন্ত, ঠিক এই 2টি বছরের ক্ষেত্রে হচ্ছে অতীতে দেখা গিয়েছে যে সিটিজেনশিপ যে অ্যাক্ট সেটাই বেশ কিছু পরিবর্তন হয়েছিল এবং সেই কারণেই এই কাট অফ মার্কসটা দেওয়া হয়েছে, এমনটাই দাবি করছে কমিশন সূত্র। এবং তার পাশাপাশি তারা যেটা জানিয়েছে তা হলো এই যে 87 থেকে 2004 পর্যন্ত যারা ভোটার তালিকায় নাম তুলবেন নতুন করে, তাদের তো লাগবেই, যে নামগুলো রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা যদি গোটা বিষয়টার দিকে তাকাই তাহলে এই মুহূর্তে ভোটার 7,60,00,000 সকলের ক্ষেত্রেই কিন্তু নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হবে। তবে কারোর ক্ষেত্রে একটু বাড়তি সুবিধা থাকবে, অর্থাৎ যারা এই 2002 সালের পর্যন্ত বা তার আগে পর্যন্ত যাদের নাম ভোটার তালিকায় ছিল তারা ওই ডিক্লারেশন যে ফর্ম ফিল আপ করতে হবে, যেটা কমিশন মারফত বাড়ি বাড়ি পৌঁছে যাবে। ইতিমধ্যেই বিহারের ক্ষেত্রে সেই প্রক্রিয়া কমিশন শুরু করেছে, প্রেস বিবৃতি দিয়ে গতকাল তারা সে কথা জানিয়েছে। এরপর যেটা হবে ওই ডিক্লারেশন ফর্মের সঙ্গে ভোটার তালিকায় যে তালিকায় নাম ছিল সেই তালিকার পাতাটি প্রতিলিপি হিসাবে জমা দিলেই কিন্তু অনেকের বিষয়টির ক্ষেত্রে কোথাও কোনো আর সমস্যা হবে না, কমিশন তেমনটাই জানাচ্ছে। তবে এই প্রতিলিপি কোথায় পাওয়া যাবে সেটা নিয়েই অবশ্যই সাধারণ মানুষের জিজ্ঞাসা। প্রদীপ্ত, আমি তোমায় একটু থামাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, 22 বছর পরে হলো এই মুহূর্তে ভুয়ো ভোটার নিয়ে আশেপাশে আমরা যা যা অভিযোগ সামনে এসছে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের এই নড়ে চড়ে বসাস বলি বা কড়া পদক্ষেপ বলি আপনারা কিভাবে দেখছেন, আপনি কিভাবে দেখছেন? অত্যন্ত ওয়েলকাম স্টেপ আর কি, স্বাগত জানানোর মতো পদক্ষেপ। আমরা গত 2 বছর ধরে লাগাতার রিপ্রেজেন্টেশন ইলেকশন কমিশনকে দিয়েছি, প্রত্যেকটি ক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য ইন্টেন্সিভ সামারি রিভিশন তার দাবি জানিয়েছি। প্রত্যেকবার স্পেশাল সামারি রিভিশন হয়, এবার হবে ইন্টেন্সিভ সামারি রিভিশন, মানে যার অর্থ বিএলওরা বুথ লেভেল অফিসাররা তারা বাড়ি বাড়ি গিয়ে আগে থেকেই পূরণ করে রাখা ফর্ম যা ইলেকশন কমিশন জেনারেট করবে সেইটা দেখিয়ে সেটার পরিমার্জন, সংশোধন ইত্যাদি করবেন। রূবরু সামনাসামনি তারা কোন ভোটার আছেন, কোন ভোটার নেই, কোন ভোটার মৃত, কোন ভোটার চলে গেছেন ইত্যাদি দেখে নিয়ে ভোটার তালিকা ওখানেই দাঁড়িয়ে অ্যাপের মধ্যে তুলে দেবেন। অনেক ধন্যবাদ। জনগণনা যেমন হয় তেমন, এটা স্বাভাবিক, এটাই হচ্ছে সাধুবাদযোগ্য একটি পদক্ষেপ। বেশ, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট। কসবা গণধর্ষণ কাণ্ডে মুখ্য সচিবকে চিঠি জাতীয় মহিলা কমিশনের। 3 দিনের মধ্যে এনসিডব্লিউর কাছে মেডিকেল রিপোর্ট পেশের নির্দেশ। আর কি রয়েছে নির্দেশ আমি জানবো আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে। জ্যোতির্ময়, দেখো, গতকালই 27শে জুন এনসিডব্লিউ এর তরফ থেকে ঘটনার ঠিক পরেই এই ঘটনার সুমোটো কগনিজেন্স নেওয়া হয় এবং সেই সময় কলকাতার পুলিশ কমিশনারকে জানানো হয় যে 3 দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে হবে। আজকে নতুন করে চিফ সেক্রেটারিকে একটি চিঠি পাঠানো হয়েছে, যে চিঠিতে জানানো হয়েছে যে এক্ষেত্রে গ্রাউন্ডে এনসিডব্লিউ মেম্বার অর্চনা মজুমদার তিনি কাজ করছেন, তিনি যাতে নির্যাতিতার সঙ্গে কথা বলতে পারেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলতে পারেন, তাকে যাবতীয় অ্যাক্সেস যাতে দেওয়া হয় এবং সেজন্য প্রশাসন যাতে সব রকম সহযোগিতা করে সেই নির্দেশ দেওয়া হয়েছে আজকে চিফ সেক্রেটারিকে। এর পাশাপাশি যিনি ভিকটিম তার সমস্ত রকমের ইন্টারনাল এবং এক্সটার্নাল মেডিকেল এক্সামিনেশন সমস্ত এক্সামিনেশন করতে হবে এবং যাবতীয় রিপোর্ট 3 দিনের মধ্যে দিতে হবে এনসিডব্লিউকে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে যে একদিক থেকে যারা ওখানে কাজ করছেন অর্থাৎ যারা এনসিডব্লিউ মেম্বার আছেন এবং মূলত এক্ষেত্রে নির্যাতিতা এবং তার পরিবারের সেফটি সিকিউরিটি প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে, সেই নির্দেশও আজকে এনসিডব্লিউ তরফ থেকে চিঠিতে জানানো হয়েছে চিফ সেক্রেটারিকে। বেশ, আপনাদের আরো একবার জানাই, কসবা গণধর্ষণ কাণ্ডে মুখ্য সচিবকে এবার চিঠি জাতীয় মহিলা কমিশনের। 3 দিনের মধ্যে নির্যাতিতার মেডিকেল রিপোর্ট চেয়ে পাঠালো এনসিডব্লিউ। জলপাইগুড়ি দিকে নজর রাখি। জলপাইগুড়িতে ফের এটিএম লুটের চেষ্টা। জালে 2 বিএসএফ ক্যাম্পের সামনে থাকা এটিএম লুটের চেষ্টা। এসবিআইয়ের মুম্বাই কন্ট্রোল রুম থেকে খবর কোতোয়ালি থানায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে অভিযান কোতোয়ালি থানার পুলিশের, হাতে নাতে পাকড়াও 2 জনকে। रात को पता चला ये एटीएम का ताला तोड़ कर
ताला तोड़ कर उसमें से पैसा निकालने का कोशिश कर रहे हैं। पुलिस टाइम से पहुंच गई है, हमें लगता है जब बता रहे हैं जब बंदों को पकड़ लिया गया। ये अभी तो जो जानकारी है बोला आसपास के ही वो हैं बंदे। पहले बहुत 10 साल पहले भी ऐसे हो रखा है, ऐसे छोटा मोटा घटना। অন্যদিকে কালীগঞ্জের ঘটনায় এখনো পর্যন্ত মোট 9 জনকে গ্রেফতার করা হয়েছে। নতুন করে আরো 2 জনকে গ্রেফতার করা হয় এফআইআর এ নাম থাকা গাওয়াল শেখ এবং বিমল শেখকে। 23 জুন কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর জয়ের দিন মোলান্দিতে একের পর এক সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছোড়ে। অভিযোগ ওঠে যে তৃণমূলের বিজয়োল্লাস থেকেই পরপর বোমা ছোড়া হয়। বোমার আঘাতে 7ম শ্রেণীর ছাত্রী তামান্না খাতুনের মৃত্যু হয়। এই ঘটনায় 24 জনের নামে এফআইআর দায়ের করা হলেও ঘটনার 5 দিন পরেও এখনো পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে, ফলে অধরা এখনো 15 জন অভিযুক্ত। খোলা আকাশের নিচে ছড়িয়ে ছিটিয়ে কয়েকশো মেয়াদ উত্তীর্ণ ওষুধ। মেদিনীপুর শহরের শরৎপল্লীতে শোরগোল পড়ে যায় ঘটনায়। স্বাস্থ্য ভবন থেকে 100 মিটার দূরে পড়ে রয়েছে পিপিই কিট, HIV টেস্ট কিট, সালাইনের চ্যানেল, প্রতিটি ওষুধের গায়ে লেখা সরকারি সাপ্লাই। ওষুধের মেয়াদ পেরিয়েছে 2020 সালে। সরকারি হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এভাবে প্রকাশ্যে খোলা আকাশের নিচে পড়ে আছে কিভাবে, তা নিয়েই উঠছে প্রশ্ন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান যে এভাবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রকাশ্যে পড়ে থাকা ঠিক নয়। ইতিমধ্যেই তিনি পুরসভার সঙ্গে কথা বলেন ওষুধগুলো সরিয়ে ফেলার জন্য। ওষুধগুলোকে তাদেরকে ফেলতে হলে আইসোলেশন বক্সে ফেলতে হবে, তার নিয়ম আছে, সরকারি নিয়ম আছে। যদি কোনো ওষুধ এক্সপায়ারি হয়ে যায়, যদি কোনো ওষুধ খারাপ হয়ে যায়, যদি কোনো ওষুধ জাল এসে যায়, তার কতগুলো সরকারি পদ্ধতি এবং নিয়ম আছে, তার মধ্যে তাকে রাখা উচিত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পরিবেশকে ক্ষতি করছে, সেই ওষুধকে সব এইখানে ড্যাম্পিং করেছে সাধারণ পাবলিকের জায়গায়। যারা বাসস্থানে এখানে থাকতে তো অবশ্যই অসুবিধা হচ্ছে। ওটাকে কে বলে, ওই জন্য সরকার লোক রেখেছে, কিন্তু কাজ করছে কি সব দেখা যায়, সবই তো পড়ে রাস্তাঘাট দেখুন, ট্রেন সবই তো দেখবেন, লোক বেড়ে যাচ্ছে, কাজ হচ্ছে না। এখানে পিপিই কিটও পড়ে আছে, দেখছি যে পিপিই কিটও পড়ে আছে, ওই সবই তো পড়ে আছে, নোংরা পড়ে সবই পড়ে যাবে। অ্যাকচুয়ালি আমি এটা শুনলাম, আমি এটা খতিয়ে দেখতে বলেছি। অলরেডি পৌরসভার চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে, ওদের একটা ভ্যাট আছে। এখন আশেপাশে শুধু আমার অফিস নয়, আমার স্টোরও আছে, তার সাথে অন্যান্য হসপিটাল, নার্সিংহোম, ওষুধ দোকান, অনেক কিছুই আছে। কোথা থেকে ফেলেছে, যদি যেটা ফেলেছে যদি ওপেনলি ফেলে থাকে, এটা খুবই গর্হিত কাজ করেছে। এবং ওষুধ ফেলার জন্য আমাদের নির্দিষ্ট একটা সিস্টেম আছে। আমাদের একটা ইয়েলো ব্যাগের মধ্যে সেটাকে প্রিজার্ভ করতে হয়। এক্সপায়ারি তো হতেই পারে কোনো ওষুধ, কিন্তু সেটা ইয়েলো ব্যাগে প্রিজার্ভ করতে হয় এবং সেটা ডিসপোজ করার জন্য আমাদের একটা এজেন্সির সাথে মৌ করা আছে। আপনাদের আবহাওয়ার খবর জানাবো। সক্রিয় বর্ষা, কিন্তু দুর্যোগের আশঙ্কাও রয়েছে। জুনের শেষে আরও বৃষ্টির সতর্কবার্তা। বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস। নতুন নিম্নচাপের বৃষ্টিতে আবারও প্লাবনের আশঙ্কাও করা হচ্ছে। বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আরও বেশ কিছু আপডেটস রয়েছে, বেশ কিছু পূর্বাভাস জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। আমার সহকর্মী কমলেশ চৌধুরীর সঙ্গে কথা বলবো। কমলেশ, এখনো পর্যন্ত পূর্বাভাস কি, কোন কোন জায়গায় আশঙ্কা এবং সতর্কতা? দেখো, সামনেই তো আমন ধানের চাষ শুরু হবে, এই সময় বৃষ্টিটা খুব দরকার। কিন্তু যে ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে নতুন নিম্নচাপের প্রভাবে, তাতে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলো যেখানে ইতিমধ্যে একবার প্লাবন হয়েছে, সেই অঞ্চলে নতুন করে দুর্যোগ এবং দুর্ভোগ দুটোই বাড়ার একটা আশঙ্কা রয়েছে। যে একটা নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে আগামী 48 ঘন্টার মধ্যে। তার প্রভাবে উপকূল এবং পশ্চিমের জেলায় কাল এবং পরশু দুদিন কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, অর্থাৎ একদিনে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই কিন্তু নদী নালাগুলো জলে ভরেছে আগের নিম্নচাপের বৃষ্টিতে, ফলে পরিস্থিতি কিন্তু খারাপ হওয়ার একটা আশঙ্কা রয়েছে। কলকাতাতেও কাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুভজিৎ, ধন্যবাদ কমলেশ। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।